আচ্ছা, আজকে আমাদের বিষয় হবে নাট্য সাহিত্যে আরও দুইজন নাট্যকারের আলোচনা। দুজন হয়েছিল আমাদের, কি কি? মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র। আজকে করব মন্মথ রায় আর দ্বিজেন্দ্রলাল রায়, এই দুটোই লাস্ট নাট্য সাহিত্যে। কাব্য সাহিত্যে আরও দুজন লাগবে, তারপরে লোকসাহিত্যে আমরা ডিরেক্ট চলে যাব, বাউল গান থেকে শুরু করে আরও অন্যান্য টপিকগুলো ছোটো ছোটো পার্টে করব। আজ মূলত দুটো বিষয় একসাথে করব, তাই খাতা কলম রেডি করো সব। প্রথম পার্ট হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায়, দ্বিজেন্দ্রলাল রায় খুব মজাদার এবং খুব সহজ টপিক, এগুলো নিয়ে বেশি টেনশন করতে হবে না। মুখস্থ বিদ্যা হালকা রাখলেই চলবে, মজা করে পড়বা যেন মনে থাকে বিষয়গুলো, ঠিক আছে? খুব জটিলতা নাই। এই দুজন সম্পর্কে প্রায় একই ধরনের উত্তর হবে। ওকে, এখানে লিখে দিলাম, আমি একসাথেই করছি। মন্মথ রায়, মন্মথ রায়, দ্বিজেন্দ্রলাল রায়, মন্মথ রায়। সাহিত্যের ইতিহাসে এখান থেকেও থাকবে 5 নম্বরের কোশ্চেন, এখান থেকেও থাকবে 5 নম্বরের কোশ্চেন। এখন কথা হচ্ছে যে দুটোর মধ্যে যে কোনো একটাই করতে হবে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে বাংলা নাট্য সাহিত্য। দেখো, এটা নাট্য সাহিত্য নিয়ে কথা হচ্ছে, কেমন? তো সবচেয়ে কমন কথাগুলো কি কি? এদিকে অনিময়, এদিকে। সবচেয়ে কমন কথা হচ্ছে বিখ্যাত। বলো তো এইটা শব্দ দিয়ে কি করা যেতে পারে বাক্য? খুব সহজ সহজ বাক্য। বাংলা নাট্য সাহিত্যে একজন বিখ্যাত নাট্যকার হলেন, একাধারে তিনি কবি এবং নাট্যকার। বা তুমি এখান থেকে লিখতে পারো আলাদা করে যে একাধারে তিনি যেমন নাট্যকার তেমনই আবার একজন জনপ্রিয় কবিও। হয়ে গেল কথা শেষ, দুটো বাক্য শেষ হলো। এগুলো সব হচ্ছে কি বলতো, প্রথম পয়েন্ট করবা যে নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান। লিখেই তুমি এটা কথা, মানে কোথাও যেন এটা ধরে নিবা মনে মনে যে এটা ভূমিকা হচ্ছে, বাট ভূমিকা আলাদা করে পয়েন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, এইবারে তিনি যে নাট্য সাহিত্যে দারুণ অভিনবত্ব দেখিয়েছিলেন নিজের, এটা কেবলমাত্র একজনকে কপি করছিল। কপি করলে বললে ভুল হবে, অনুসরণ করছিল। কাকে জানো? শেক্সপিয়ার। শেক্সপিয়ার যে নাটক লিখতেন, ওই শেক্সপিয়ারের নাটক তিনি খুব পড়তেন দ্বিজেন্দ্রলাল রায়, এবং সেটাকেই তিনি অবলম্বন করেছিলেন নিজে নাটক লেখার ক্ষেত্রে, সেই পদ্ধতিগুলোকে। তার মানে তিনি কাকে চয়েস করলেন? প্রাচ্য রীতি নাকি পাশ্চাত্য রীতি? প্রাচ্য রীতি যদি তিনি অবলম্বন করতেন তাহলে কালিদাস, ভবভূতি, শূদ্রক, এদের এইসব সংস্কৃত নাট্যকারদেরকে কপি করতেন, বাট তিনি করলেন পাশ্চাত্য রীতি, তাই না? তাহলে এখানে কি করতে পারি আমরা? শেক্সপিয়ারের আদর্শকে তিনি গ্রহণ করেছিলেন, শেক্সপিয়ারের আদর্শকে তিনি গ্রহণ করেছিলেন নাটক রচনার ক্ষেত্রে, এবং তিনি সবচেয়ে বেশি পাশ্চাত্য রীতির ব্যবহার করেছেন নাটক লিখতে। পাশ্চাত্য রীতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধুসূদনের মতোই পাশ্চাত্য রীতি অনুসরণ করেছিলেন তিনি, ঠিক আছে? এরপর আমরা যে সবথেকে নিখুঁত বিষয়টা জানবো সেটা হচ্ছে যে ওই সময় না নাটক লিখতে গেলেই প্রত্যেকে পুরাণের কথা লিখত। পুরাণ জিনিসটাকে একটু বুঝি। পুরাণ শব্দটার অর্থ হচ্ছে প্রাচীন, মানে পুরনো। পুরনো যুগে যেসব লেখা হয়েছে গ্রন্থ, সেই সব গ্রন্থের কোনো না কোনো কাহিনীকে নিয়ে একটু অদ্ভুত করে কিছুক্ষণ অভিনয় করা। যেমন ধরো এক্সাম্পল বলি আমি, ধরো যে রাবণ সীতাকে হরণ করেছিল, রাইট? সাধুর ছদ্মবেশে। এইগুলো গল্প তো আমরা শুনেছি। কোথাকার এটা? কোন পুরনো গল্প থেকে নেওয়া? রামায়ণ। তো রামায়ণ হচ্ছে পুরাণ, একটা পুরাণ সাহিত্য, মহাকাব্য। তো এখন রামায়ণের বিশাল বড় কাহিনী, বাট আমি অ্যাজ এ রাইটার আমি কি করব, যখন প্লে রাইটার হিসেবে আমি কাজ করব, অর্থাৎ কোনো নাটক লিখব, আমি কি করলাম, রামায়ণের ওই যে দৃশ্যটা, ওই দৃশ্যটাকে আমি নিলাম, শুধুমাত্র ওই দৃশ্যটাকে, যে রাবণ আসলো, সাধুর বেশ নিল, ছদ্মবেশ, সীতা মায়ের কাছে গেল, আর দেবী সীতাকে অপহরণ করলো, তাকে কষ্ট দিল, নির্যাতন দিল, এবং তাকে বাঁচাতে যে আসলো তাকে পর্যন্ত হত্যা করলো সে নির্দয়ভাবে।
এই ছোট্ট দৃশ্য নিলাম আর আমি নিজে থেকে আবার লিখছি। সীতা মায়ের মুখে কতকগুলো কথা দিলাম, অপরাধী রাবণের মুখে কতকগুলো কথা দিলাম, সংলাপ, একজন আরেকজনের সাথে কথা বলছে। ঠিক আছে, এই যে এটাই তো নাটক। পুরাণের কাহিনী যেটা ছিল ছিল, সেখান থেকে নতুনভাবে আমি কিভাবে দেখছি বিষয়টাকে, এবং কোথাও যেন আমি সেটাকে যখন নতুন করে লিখছি ওইটুকু পার্টকে, এবং সেটাকে নাটক হিসেবে দেখাতে চাইছি সবার সামনে অভিনয় করে, তো সেখানে সীতা মায়ের মুখে যে কথাগুলো আমি দিলাম সংলাপ, রাবণের মুখে যে কথাগুলো দিলাম, এবং এই দুইজনের মধ্যে আচমকা একজন আসছে যে সীতা মাকে রক্ষা করার চেষ্টা করছে। কে সেটা? জটায়ু। কে এসে? এক পক্ষী জাতি, পাখি শ্রেণীর পাখি জটায়ু। অদ্ভুত কথা হলো এটাই যে এখান থেকে কি মেসেজ দিল রামায়ণে? রামায়ণে এটাই মেসেজ দিল যে মানুষ পশু প্রেম করতে গেলে পশু কখনো তাকে কি করবে না, ক্ষতি হতে দিবে না, বা নিজের প্রিয় মানুষগুলোর প্রতি তার অবশ্যই বিশ্বাসের পরিচয় দিবে। দেখো, একটা পাখি হয়ে দেবী সীতাকে বাঁচাতে আসছে, একটা নারীর কষ্টকে সে অনুভব করতে পারছে, অথচ রাবণ নিজের ধৃষ্টতা এবং অহংবোধের কারণে সে বেদনাটাকে অনুভব করতে পারছে না। সীতা কাঁদছে, ছটফট করছে, সে হাসছে। পাখিটা জানে যে রাবণের সাথে আমি কখনো পেরে উঠব না, কিন্তু তবু আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত অন্যায়ের বিরোধিতা করতে থাকব। সে চেষ্টা করেছে, এবং অন্তিম সময়ে কি হয়েছিল জানো তো? আমরা যাকে রাত দিন স্মরণ করি যে হে প্রভু রাম, আপনি যেমন ছিলেন, কোথাও আপনার সামান্য গুণ যেন আমিও পাই, সেই রামচন্দ্রের কোল পেয়েছিল জটায়ু। মাটি যখন পড়েছিল না আছাড় খেয়ে, রক্তাক্ত দেহ, তখন ওর প্রাণ বেরিয়ে যায়নি, প্রাণ তখনও ছিল, অজ্ঞান অবস্থায় ছিল। সীতামাকে খুঁজতে খুঁজতে না রাম লক্ষ্মণ যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, শেষ মুহূর্তে রাম এসে নিজের কোলের মধ্যে চাপিয়ে নিয়েছিল, তুলে নিয়েছিল, আদর করেছিল। জটায়ু তাকে জিজ্ঞাসা করেছিল, এইরকম মৃত্যু যেন আমি জন্ম জন্মান্তরে পাই। প্রভু যার কোলে খেলা করছে সৃষ্টি এবং ধ্বংস, তার কোলে মাথা রেখে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করছি। রাম বলেছিল, যার কর্ম ভালো তার সমাপ্তিও সুন্দর হয়। এটাকে যদি তুমি আবার আলাদাভাবে দেখো যে রামের কোল মানে কি, মিনিংটা কি, উল্টোভাবে দেখতে গেলে শান্তিতে মৃত্যু। আমি অন্যায়ের বিরোধিতা করেছি, এই আনন্দে আমার মৃত্যু হচ্ছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় যে সেই স্বস্তিটা ছিল ওর মধ্যে, যে আমি কিছু ভালো করে মারা যাচ্ছি। যুগ যুগান্তর আমাকে ইতিহাস মনে রাখবে যে একটা পাখি হয়ে সে মানুষের অন্যায়ের বিরোধিতা করেছিল। অদ্ভুত, পাখি জাতিকে কত বড় করে তুলল। একই পাশাপাশি আবার বলছে যে কি অরণ্যের মানুষ, অরণ্যের জীবজন্তু সবাইকে নিয়ে বাস করছিল। এই যে দৃশ্যগুলো আমি বললাম, আমি আমার মতো করে সুন্দর করে লিখলাম এবং লিখে সেটাকে নাটক অভিনয় করালাম। বেশ কয়েকজন ছেলেমেয়েকে দিয়ে অভিনয় করালাম, কাউকে রাম সাজালাম, কাউকে সীতা সাজালাম, কাউকে জটায়ু সাজালাম, অভিনয় করালাম। তো সেটা কি আর আগের পুরানো পদ্ধতি থেকে গেল না? নতুন করে আমি যে কথা লাগালাম তাদের মুখে, নতুন করে অভিনয় দেখাতে চাইলাম, সেটা আধুনিক স্টাইল। তো তিনিও কি করেছিলেন, নিজের নাটকে পুরাণের বা পৌরাণিক যে ধর্মান্ধতা, ধর্মের যে অন্ধতা, সেখান থেকে বের করে নাটককে মুক্ত করে দিয়েছিল। পুরাণে এমন অনেকগুলো বিষয় আছে যেগুলো মানুষ কেবল মুখস্থ করে, কেবল মেনে চলে, জানে না, বোঝে না। না বুঝে মেনে চলাটাও অধর্ম। তুমি যদি কিছু না বুঝো, কেবল মুখস্থ করছো, কেবল সেটা দায়ে পড়ে সেটা পালন করছো, তো সেটাও তোমার দেবতার কাছে অপমানের বিষয়। ও সম্মান পাচ্ছে না, ও অসম্মানই পাচ্ছে তোমার কারণে। না বুঝে তুমি করছো, তো করতে হয় তাই করছো, ভালোবেসে করছো না, হৃদয় দিয়ে করছো না। যেদিন তুমি সেই বিষয়টাকে বুঝলা, তত্ত্বটাকে বুঝলা,
তখন তোমার হৃদয়, মন, প্রাণ সবটা দিয়ে তুমি ডাকলে। একবারই হোক জীবনে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারই তুমি কৃষ্ণকে ডাকো, কিন্তু জেনে বুঝে ডাকো। একবার হাজার হাজার জন্মকে তোমার সার্থক করে দিবে, যদি তুমি ফিল করতে পারো। তো না হলে তো তুমি যতই ডাকাডাকি করো কোনো লাভ নাই, ঠিক আছে? ওই যে বলে না যে ভিখারি, যাদের কিছু নাই, ঠিক আছে, তারাই আসল সুখী আছে। যার কিছু নাই তারই সেই সবচেয়ে বেশি সুখী আছে। ভুল। যার কিছু নাই কিন্তু সে মনে করে যে তার কিছু নাই, সে কখনো সুখী হতে পারে না। আর যার মনে হয়, সে অনুভব করতে বুঝে যায় যে একজন তো আছেই আমার সঙ্গে চিরকাল। কি নাম তার? দুঃখ। দুঃখ। আমি ওই বিষয়ে যাচ্ছি না, আমি তত্ত্বতে আসছি, ঠিক আছে? অন্ধবিশ্বাস নয়, তত্ত্বতে। একজন আমার সঙ্গে চিরকাল থাকবে, তার নাম দুঃখ। তো দুঃখই আমার ঈশ্বর। যতবার দুঃখ আসবে ততবারই নিজেকে চেঞ্জ করার একটা নেশা তৈরি হবে আমার মধ্যে। তো দুঃখই আমাকে বড় করে, যন্ত্রণাই আমাকে বড় করতে সাহায্য করে। নতুন নতুন পথ আমি নির্মাণ করতে শিখছি, নিজের জীবনকে উপলব্ধি করতে শিখছি বেদনার দ্বারা, যন্ত্রণার দ্বারা, ব্যর্থতার দ্বারা। এটাও সত্যি কথা। যতবার তুমি ফেল করবা ততবারই তুমি এক ক্ষুধার্ত, হিংস্র প্রতিযোগিতায় পরিণত হবা, যে এবার আমাকে আরেকটু স্পিডে লড়াইটা করতে হবে। তো এইভাবে করে জীবনকে তোমাকে বুঝতে হবে। যখন তুমি নতুন নতুন করে জীবনকে বুঝবা, সেটাকে বলা হবে আধুনিক স্টাইল। আধুনিকতা এটাই। তো তিনিও কি করেছিলেন? পুরাণের জটাজাল থেকে মুক্ত করে দিয়েছিল বাংলা নাটককে। পুরাণের জটাজাল থেকে মুক্ত। তাহলে কি কি হলো? বিখ্যাত কবি আদর্শকে, কার আদর্শ? শেক্সপিয়ার। পাশ্চাত্য রীতি বলো, পাশ্চাত্য রীতি। তিনি পাশ্চাত্য রীতি অবলম্বন করেছিলেন নাটক রচনার ক্ষেত্রে। গুছিয়ে বলতো, হ্যাঁ, তিনি পুরাণের জটাজাল থেকে বাংলা নাটককে মুক্ত করে দিয়েছিলেন, কোথাও সাবালকত্ব দান করেছিলেন। গেল কথা। এইবার তার নাটকগুলোকে ডিভাইডেড করতে হবে। এই না যে নাটকের একটা লিস্ট করে দেবো, বরং নাটকগুলোকে ডিভাইডেড করো। কত রকমভাবে ডিভাইডেড করতে পারি? চারটা প্রধান। দেখো, যে কোনো নাটক, দেখো এখানে পুরাণের কথা আছে, তার মানে পৌরাণিক নাটক তিনি লিখেছেন। আর পৌরাণিক নাটক লিখতে গিয়ে তার মনে হতে পারে যে আমি সমাজের কথা লিখবো, তো সামাজিক নাটক লিখেছেন। সামাজিক নাটক লিখতে গিয়ে তার মনে হয়েছে যে ইতিহাস থেকে কিছু লেখা উচিত, তো ইতিহাসের কোনো বিষয়কে কেন্দ্র করে ঐতিহাসিক নাটক লিখেছেন। তাহলে কি কি বিষয় হলো? এক হলো সামাজিক, হ্যাঁ, সামাজিক নাটক, পৌরাণিক নাটক, ঐতিহাসিক নাটক। এইসব লিখতে গিয়ে না ছোট ছোট বিষয় তার নজরে খুব পড়েছে, যে জীবনটা হাসিতে উড়িয়ে দাও। আমি পড়ব, আমি অনেক জটিল তত্ত্ব পড়াশুনো করব, কিন্তু তার ভেতরে যেন হাসিটা থাকে। একটা কথা আছে, যখনই তোমার জীবনের সুযোগ পাবা তুমি আনন্দ করার, ফুল ফর্মে করে নিবা। একদম কিপটামি করবা না আনন্দ করতে গিয়ে, একদম না। কারণ জীবন তোমাকে দুঃখ দিবার সময় কিন্তু কিপটামি করে না, তাই তুমি আনন্দ করার সময় কোনো কিপটামি করবে না। ঐতিহাসিক নাটক লেখার পর তার মনে হলো হাস্য রসাত্মক লিখি। হাস্য রসাত্মক নাটক মানে মনে পড়লো? হাস্য রসাত্মক নাটক, হাস্যরস, কমেডি। হ্যাঁ, এবার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দুটো করে নাটকের নাম শুধু মনে রাখবো। লিখতে লিখতে এগুলো প্র্যাকটিস হয়ে যাবে তোমার, আপনি মনে থেকে যাবে। বেশি তো না, মাত্র 4টা তো টপিক নাটকের উপর থেকে। এই কটা পড়তে পারবে না, সহায়িকাতে খুলবা তো একদম বাপরে 15টা 20টা 25টা শুধু নাটক থেকেই আছে। মাত্র 4টা করাচ্ছি, এই না যে 4টার মধ্যে চলে আসবে। চলে আসলে বেটার, না আসলেও বেটার। হ্যাঁ, আমার জীবন কাহিনী লিখে যাচ্ছে, দারুণ কথা। হ্যাঁ, আমরা কিছু করি আর না করি, আমরা কিন্তু ক্যালেন্ডার চেঞ্জ করি। তো কত কত ক্যালেন্ডার চেঞ্জ করেছি, সেখানে কী কী ছবি ছিল সেগুলো ব্যাখ্যা করে লিখে দেবো, হয়ে গেল।
একটা কোনো কাজ তো লিখতে হবে না, মানে কি করেছে মানুষটা জীবনে। তো দেখো কতগুলো কাজ করেছে, আমি কি কাজ করেছি যে তুমি লিখবে? পড়িয়ে কোনো লাভ হচ্ছে? ইতিহাস তৈরি করবে তোমরা? কি করে বাংলা নিয়ে পড়ছো তো আবার ইতিহাস কিভাবে তৈরি করবা? আচ্ছা দেখো, পৌরাণিক নাটকটা খুব সুন্দর তিনি লিখেছেন। দুটো পৌরাণিক নাটকের নাম বলি, মনে তো রাখতেই পারবা তোমরা। একটার নাম হচ্ছে ভীষ্ম। ভীষ্ম চিনলে? মনে পড়লো কারো কথা? গঙ্গাপুত্র ভীষ্ম, সাব্বাস। ভীষ্ম। আরেকটা হচ্ছে সীতা। ভীষ্ম আর সীতা মনে থাকবে না? ভীষ্মের কথা মনে পড়লো? কোথায় পড়েছিলে? কোথাও শুনেছ? টিভিতে শুনেছ? গঙ্গাপুত্র ভীষ্ম। আসলে কি জানো তো, গত বছর মানে লাস্ট যে এটা সিলেবাসটা চেঞ্জ হলো না, এটার কারণে তোমরা মহাভারত জানতে পারলাম না। নীলধ্বজের প্রতি জনা বলে একটা পার্ট ছিল ক্লাস 11-এ, মানে এবছরই যে চেঞ্জ হলো তোমাদের থেকে, মানে তোমরাই হচ্ছে গিয়ে যত অপরাধী। এত সুন্দর টপিক ছিল নীলধ্বজের প্রতি জনা, সেখানে পুরো না থাক পড়াবো না। আর সেখানে পুরো মহাভারতটা তোমার জানার একটা উপায় ছিল। 4 দিন ধরে শুধু মহাভারতের গল্পই হতো, তারপরে কবিতাটা আলোচনা হতো। 5 দিনের দিন, 6 দিনের দিন প্রশ্নোত্তর হতো, 7 দিনের দিন প্রশ্নোত্তর হতো, 8 দিনের দিন এক্সাম। 3টা সপ্তাহ ওখানেই চলে যেত। এত ইন্টারেস্টিং ছিল, বাট ওই টপিকটাই দিল না। কারণ ওরা জানে যে ছেলেমেয়েরা খুবই দুর্বল, ক্লান্ত, অলস এবং কোথাও যেন তাদের স্মৃতিশক্তি দুর্বল, মানে মনে রাখতে কষ্ট হয়। তাই তোমাদেরকে সেবা করার জন্য, সেবা দেওয়ার জন্য ছোট্ট কবিতা ঢুকিয়ে দিয়েছে। ছোট্ট লালন শাহ ফকিরের গান। হ্যাঁ, ভাব সম্মিলন আরো ছোট, ঠিক কথা। হ্যাঁ, মুখস্থ করে নিবে, ওটাই লিখে দিয়ে চলে আসবো, তাহলেই হয়ে গেল সব। পাগল। নেক্সট দেখো, পৌরাণিক নাটকের কথা লিখলাম। আচ্ছা, দুটো সামাজিক নাটক লিখে দিই। এক হচ্ছে বঙ্গ নারী, তোমাদের সম্পর্কে লিখেছে। কোথায়? ওটা বঙ্গ নারী নয়, ওটা বঙ্গ সুন্দরী। এবার মনে করো কার ক্ষেত্রে পড়েছিল? হে ভগবান, বঙ্গ নারী না, মনে করতে যেও না। তোমাদের স্মৃতিশক্তির উপর আমার দৃঢ় বিশ্বাস জন্মে গেছে। মনে করতে গিয়ে কার কথাই ঢুকিয়ে রেখে দেবে। আরেকটা হচ্ছে পরপারে, লিখে নাও, পরপারে। সামাজিক হচ্ছে বঙ্গনারী, পরপারে প্রভৃতি। পৌরাণিক হচ্ছে ভীষ্ম, সীতা প্রভৃতি। নাটকগুলো শুধু মনে রাখার চেষ্টা করবা। ঐতিহাসিকটা খুব সুন্দর, তিনি ঐতিহাসিক নাটকে এক্সপার্ট কাজ করেছেন। শাহজাহান বলে একটি নাটক লিখেছেন এবং নূরজাহান বলে একটি নাটক লিখেছেন, অসাধারণ। আরও অনেকগুলো লিখেছেন। এই দুটোর জন্য তিনি আজও ফেমাস হয়ে আছেন। নূরজাহান চক্রবর্তী আজকে গিয়ে সার্চ করবা, ক্লাস 7-এর ইতিহাস বই, আর না হলে গুগলে সার্চ করা নূরজাহান কে ছিল, ডিটেলস পেয়ে যাবে। ওই রকম একজন মহিলা শাসক, আহা, ঠিক আছে। নূরজাহান আর শাহজাহান না, ওই মেয়েদের কথা বলছি না, এটা ইতিহাসের নূরজাহান, ঠিক আছে। হাস্য রসাত্মক, বুঝলে? হাসতে শুরু করে দেবে তোমরা, ভীষণ হাসি হয়ে যাবে। এরকম একটি নাটক হচ্ছে পুনর্জন্ম। না, তোমাকে হাসতে হবে না। এক হচ্ছে পুনর্জন্ম। পুনর্জন্মের উপরে মানুষের যে দৃঢ় বিশ্বাস, কি হতে পারে পুনর্জন্ম, এবং পুনর্জন্ম হওয়ার আগে তোমার আর কি ঘটতে পারে তোমার সাথে, ঠিক আছে। ফ্রাই করবে না বেগনি করবে তোমাকে, কিভাবে কোন তেলে ভাজা হবে, সাদা তেলে না কোন তেলে। তো সেই কাহিনীগুলো এমনভাবে দেওয়া আছে না, তিনি এমনভাবে মানে বিবরণ দিয়েছেন, তুমি হাসতেই থাকবা, কমেডি। তাই বলছে হাস্য রসাত্মক। তো এইরকম একটা হচ্ছে গিয়ে পুনর্জন্ম নাটক, আরেকটা হচ্ছে গিয়ে কল্কি অবতার। কল্কি কে কেউ বলতে পারবা? আর 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 কি? সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, প্রত্যেকটাতে কেউ না কেউ এসেছে অবতার হিসাবে এই যুগকে বাঁচাবার জন্য। এই যে কলিযুগ, যে যুগটা চলছে, সবচেয়ে খারাপ একটা যুগ, লাস্ট, এটা কলিযুগ। কলিযুগে গ্রেট শয়তানটার নামই হচ্ছে কলি। সে কি করে কলি সবসময় চেষ্টা করে যে অধর্মকে জয় করে দেওয়ার।
যদিও অন্তিমে আমরা দেখি জয়লাভটা কার হয়, ধর্মের, মানে অসত্যকে জয় করে দেওয়ার চেষ্টা করেছে। দেখবে তুমি বারবার তোমার এটা মাইন্ডে আসবে যে তুমি কারোর সাথে ভালো করছো কেবলমাত্র তোমার সাথে খুঁজে খুঁজে তারাই কেন খারাপ করছে। যুগটাই চলছে ওইটা, যুগটার নামই হচ্ছে কলিযুগ। কলির বৈশিষ্ট্যটাই হচ্ছে ওইটা যে সবসময় ভুলটা দেখাবার চেষ্টা করবে, আগে ভুলটাকে জয়লাভ করবার চেষ্টা করবে সে। তোমার মনে হবে যে ও খারাপ পথে যাচ্ছে, অন্যায় করছে, অপরাধমূলক কাজ করছে, তারপরেও সে এত সেফটি কেন, এত ভালো কেন আছে। কিন্তু আসলে ঘটছেটা তার সাথে উল্টো। সবসময় ওর নিজের জীবনের রিস্ক নিয়ে রেখেছে, যে কোনো সময় ওর ক্ষতি হয়ে যেতে পারে, এবং হচ্ছেও, সে আড়ালে রাখছে, গোপনে রাখছে। তোমার মনে হচ্ছে ও বেটার আছে লাইফে, ও মনে ভাবছে যে কি বেকারই এই লাইনে আসলাম, সব আছে কিন্তু শুধু শান্তি নাই। আসলে ভেতর থেকে শান্তি তখনই তুমি পাবা যখন তুমি ধর্মের সাথে থাকছো, সত্যের সঙ্গে থাকছো। কিন্তু এই যুগটা এমনই যে তোমাকে বারবার ভুলটাকে দেখাবার চেষ্টা করবে। এই যুগের নাম কলিযুগ। আর এই কলিযুগের শেষ করবে এই যে দানব, কলি নামক যে দানব প্রত্যেকটা মানুষের মধ্যে এখন ঢুকে গেছে। আমাদের প্রত্যেকের মধ্যে অবিশ্বাস শব্দটা কিন্তু ভীষণ দৃঢ়ভাবে আছে, অসত্য জিনিসটা প্রচণ্ড পরিমাণে আছে, ছদ্মবেশ জিনিসটা মানে প্রত্যেকের মধ্যে একটা করে রাবণ আছে। এই মুহূর্তে ছদ্মবেশে আমরা কিন্তু সবার সাথে মিলামেশা করি, আমাদের ব্যক্তিত্ব আসলে কি আমরা নিজেরাও জানি না। ভিখারিকে ভিক্ষা দেওয়ার সময়ও আমরা যেন বলি ওই দুবার আশীর্বাদটা করে যাবে, একবার দিলে হবে না, দুবার আশীর্বাদ দিতে হবে, যদি আশীর্বাদ কাজে না লাগে না তো ছিনিয়ে নিয়ে নেব। মনে মনে তো কোথাও এটাই বলি আমরা। ঈশ্বরকে যখন আমরা প্রার্থনা দিতে যাই তখন যেন আমরা রিটার্ন কিছু চাই, এটা দিলাম তো ওটা দিবা, একটা বকরি দিব, একটা মোটরসাইকেল চাই। ছোটোবেলায় আমিও বলতাম যে পাঠা দিব, তার পরিবর্তে আমরা একটা মোটর বাইক চাই। ছোটো তো ওই জিনিসগুলো আমাদের, তখন আমার মাইন্ডে আসলো যে কালী ঠাকুর কি মোটরসাইকেলের কারখানাতে কাজ করে না, ও ডিস্ট্রিবিউটার আছে। প্রবলেম এটা পরে মনে হলো যে কালী ঠাকুর ওই সব জিনিস দিতে পারবে না, সোজা কথা। আমার দুর্গা ঠাকুরকে চেয়ে নিতাম, ঠিক আছে, ভুলভাল জিনিস। তখন ভাবতাম যে দুর্গা ঠাকুর কী করে আসবো, তো নিজে নৌকাতে আসছে, ঘোড়াতে আসছে, ও আবার আমার জন্য এগুলো যানবাহন কোথা থেকে জোগাড় করবে। তো যেখানে যুক্তি আছে সেখানে অকারণ অবিশ্বাস পালিয়ে যাবে। তো এই কলিকে শেষ করার জন্য আসবে একদিন ঘোড়ায় চেপে কৃষ্ণের আরও এক অবতার, ঠিকই বলেছে বিশাল, তার নাম হচ্ছে কল্কি। এইরকম পৌরাণিক সাহিত্যে লেখা আছে। এই যুগেরও শেষ হবে, হাজার হাজার বছর পরে সেই দিনটা আসবে যখন এই পৃথিবীতে অন্যায় অপরাধ খুব বেড়ে যাবে, আর কোনো সাধারণ মানুষের আর জীবন একদম অসুস্থ হয়ে উঠবে। সেদিন সবাইকে মুক্তি দেওয়ার জন্য আসবে কল্কি অবতার। তো তিনি লিখলেন কল্কি অবতার নাটক, ঠিক আছে। সেখানেও বেশ হাস্যরস রয়েছে। তাহলে এখানে কী কী লিখল? পুনর্জন্ম, পুনর্জন্ম, আরেকটা কি লিখলাম? কল্কি অবতার। এইভাবে করে তোমরা পয়েন্ট করবা, দুটো করে লিখবা, প্রভৃতি লিখবা, আর তারপরে প্রত্যেকটা সম্পর্কে তোমরা কমন কয়েকটা কথা লিখতেই পারো। সামাজিক নাটকে কি থাকবে? তৎকালীন সমসাময়িক সমাজের বিভিন্ন কথা, সমাজ বাস্তবতার কথা লিখে দিলে বাক্যটা। তাহলে এখানে কি হতে পারে? সমাজ বাস্তবতা, বাস্তবতা। আচ্ছা, পৌরাণিক নাটক কি আছে? ভীষ্ম আর সীতা, কি বলতে পারো? পৌরাণিক চরিত্রগুলোকে এখানে তিনি আধুনিক রূপে উপস্থাপন করেছেন। তাহলে আধুনিক রূপে উপস্থাপন করেছেন চরিত্রগুলোকে, ঠিক আছে। নূরজাহান, শাহজাহান, কি বলবা? ঐতিহাসিক বিষয়বস্তুগুলোকে তিনি নতুন করে মানুষের সাথে পরিচয় করিয়েছেন। তো ইতিহাসে হারিয়ে যাওয়া বিষয়, হারিয়ে যাওয়া চরিত্রগুলোকে তিনি নতুন আঙ্গিকে তুলে ধরেছেন, নতুন আঙ্গিকে তুলে ধরেছেন। আঙ্গিক মানে রীতি, আঙ্গিকে তুলে ধরেছেন সকলের কাছে, পাঠকের কাছে। পুনর্জন্ম, কল্কি অবতার, কি বলবা? যে এগুলোর মধ্যে সামাজিক কুসংস্কারের কথা যেমন রয়েছে, তেমনি এগুলোর মধ্যে কৌতুক রয়েছে, কৌতুক রহস্যময়তার কথা বলে। সব কিছুর মধ্যে একটা কৌতুক খুঁজে পাচ্ছ তুমি, হাস্যরস আছে কিন্তু রহস্যও আছে, ঠিক আছে। তাহলে এখানে কি বলবা? সামাজিক কুসংস্কারের কথা রয়েছে, সামাজিক কুসংস্কারের কথা রয়েছে, কুসংস্কার। এবার তোমরা জানো প্রত্যেকটা ক্ষেত্রে কি পয়েন্ট হয়? নাট্য বৈশিষ্ট্য, নাট্য বৈশিষ্ট্য। এবার এই মানুষটার নাট্য বৈশিষ্ট্য হতে পারে এর লেখার মধ্যে, তাই না? তিনি
তার নাটকগুলিতে ক নাম্বার দিয়ে লিখবা তোমরা যে নাট্যরস সৃষ্টি, নাট্যরস সৃষ্টিতে তিনি নাটকের যে রস থাকা উচিত, যে স্পিড থাকা উচিত, সেটা সৃষ্টিতে তিনি দারুণ দক্ষতা দেখিয়েছেন। নাট্যরস সৃষ্টিতে তিনি অসম্ভব সুন্দর দক্ষতা দেখিয়েছেন। খ নাম্বার আরেকটা লেখা যেতে পারে যে তার প্রত্যেকটি নাটক মঞ্চ সফল জিনিসটাকে বোঝার চেষ্টা করো। ধরো আমি একটা নাটক লিখছি, সেখানে লিখছি যে কি রথ আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, এখন ওটাকে অভিনয় কীভাবে করবে? আকাশে উপর দিক দিয়ে এখন রথ ঝুলাতে হবে, তাহলে স্টেজ পারফর্ম কীভাবে হবে? সেটা হলে অদ্ভুত কিছু নয়, এমনভাবে লিখতে হবে নাটক যেন সেটাকে স্টেজ পারফর্ম করা যায়। স্টেজ পারফর্মকে বলা হয় মঞ্চ সফল, ঠিক আছে? মঞ্চে যেন ওটা অভিনয় করে দেখানো যায়। তো তার প্রত্যেকটি নাটক মঞ্চ সফল, এবং মঞ্চ সফলের আরেকটা অর্থ হলো যে যখন সেটা অভিনয় করা হয় তখন পাবলিক সেটাকে ভীষণ পছন্দ করেছে। একটা সময় সেগুলো প্রচণ্ড জনপ্রিয় ছিল, সেই অভিনয়গুলো, সেই নাটকগুলো, তাই সেটাকে বলা হয় প্রত্যেকটি নাটক কি হচ্ছে তার মঞ্চ সফল নাটক, মঞ্চ সফল। আরেকটা পয়েন্ট দিয়ে দিই আমরা গ নম্বর দিয়ে, যে তিনি নাটক রচনার ক্ষেত্রে যথার্থই আধুনিক রীতি প্রয়োগ করতে সফল হয়েছেন। আধুনিক যে রীতিটা তিনি নাটকে প্রয়োগ করেছেন সেই ক্ষেত্রে তিনি সফল হয়েছেন। ব্যাস হয়ে গেল, 5-এর জন্য কারেক্ট আছে। ওকে, কোনো সমস্যা কারো? কোনো সমস্যা নেই তো? আরেকবার হয়ে যাক। বিখ্যাত কবি, বিখ্যাত দিকে নাট্যকার হিসাবে একাধারে তিনি কবিও, হ্যাঁ, আদর্শ শেক্সপিয়ারের আদর্শ পাশ্চাত্য রীতি অবলম্বন করেছেন। পুরাণে জটাচাল থেকে কাকে মুক্ত করেছেন? বাংলা নাটককে, সাহিত্যকে না, নাটককে। সামাজিক, পৌরাণিক, ঐতিহাসিক, হাস্যরসাত্মক, এটি লেখার আগে আরও একটা বাক্য তোমরা লিখতে পারো যে তার লেখা নাটকগুলিকে মোটামুটিভাবে 4টি শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে, যথা হাইফেন দিয়ে এবার তুমি পয়েন্ট করলে ক দিয়ে সামাজিক, ঠিক আছে, তারপরে খ নম্বর পৌরাণিক। তো সামাজিক দিয়ে কী করবা? আগে দুটোর নাম লেখো। তার লেখা সামাজিক নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বঙ্গনারী, পরপারে প্রভৃতি, দুটো করে মনে রাখতে পারবা। পূর্ণচ্ছেদ, তারপর লিখবে কি তার এই নাটকগুলিতে তৎকালীন সমসাময়িক সমাজ বাস্তবতার দিকটি পরিস্ফুট হয়েছে। হয়ে গেল, কথা শেষ। দ্বিতীয় পয়েন্ট পৌরাণিক, কি লিখবা? তার লেখা পৌরাণিক নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ভীষ্ম, সীতা প্রভৃতি। এই নাটকগুলির মধ্যে তিনি পুরাণের বিষয়বস্তুকে আধুনিক রূপে উপস্থাপন করেছেন। পারবে না? নেক্সট, ঐতিহাসিকের ক্ষেত্রেও সেম কথা। কি বলবে? তার লেখা ঐতিহাসিক নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো এবং নয় নূরজাহান, শাহজাহান প্রভৃতি। পূর্ণচ্ছেদ, তারপরে কি বলবা? ইতিহাসের বিষয়বস্তুগুলিকে তিনি নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছেন এই নাটকগুলিতে। এবার হাস্যরসাত্মকে কি বলবা? তার অনেকগুলো নাটকই হাস্যরসাত্মক ও কমেডি যুক্ত, যেমন পুনর্জন্ম, কল্কি অবতার প্রভৃতি, ঠিক আছে? এই নাটকগুলিতে তৎকালীন সমসাময়িক সমাজের কুসংস্কারগুলি এবং ধর্মের প্রতি মানুষের যে অন্ধতা, সেই বিষয়গুলিকে তিনি তুলে ধরেছেন কৌতুকের মধ্যে দিয়ে, মানে হাসির মধ্যে দিয়ে। ক্লিয়ার হয়ে গেল? এবার নাট্য বৈশিষ্ট্যতে কি লিখবা? নাট্যরসের তার নাটকগুলি তিনি নাট্যরস সৃষ্টিতে পারদর্শিতা দেখিয়েছেন। তার প্রতিটি নাটক মঞ্চ সফল হয়েছে এবং তিনি নতুন আঙ্গিক বা আধুনিক রীতিতে নাটক লিখতে সম্পূর্ণ সফল হয়েছেন। হয়ে গেল দ্বিজেন্দ্রলাল রায়। এবার মন্মথ রায় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সেম মূল্যায়ন উপরে, এই যে নাট্য বৈশিষ্ট্য হয়ে গেল, গল্প শেষ। 5 নাম্বার, বেশি লিখতে হবে না তো, এই অনেক। এটিকে ব্যাখ্যা লিখতে গিয়ে তোমার 4-5 লাইন হয়ে যাবে। এটির প্রত্যেকটা 2-3টে লাইন হচ্ছে, আবার এখানে আবার পরপর সাজিয়ে লিখবা। 5 নাম্বার এমনি দিয়ে দেবে তোমার নামটা দেখে। হ্যাঁ, নামটাই লিখে আসছে, ঠিক কথা। আসি নেক্সট অংশে। সেম পদ্ধতি, জাস্ট একবার প্র্যাকটিস করবা, তারপর দিন রিভিশন দাও, তোমার একদম কমপ্লিট হয়ে যাবে 2 দিনে। দেখো, এর ক্ষেত্রেও আমরা একটা শব্দ লিখতে পারি, বিখ্যাত। কে বলতে পারবা কি হবে বিখ্যাত দিয়ে? বাংলা নাট্য সাহিত্যে একজন অন্যতম বিখ্যাত নাট্যকার হলেন মন্মথ রায়। কারেক্ট, মানে একই জিনিস। হ্যাঁ,
আচ্ছা, একটা জিনিস তুমি ভেবে এবং জেনে অবাক হয়ে যাবা, যারা আগের ক্লাসগুলো পড়েছো আর কি, বিশেষ করে কল্লোল কথাটা পড়েছ, এই মন্মথ রায় কল্লোল যুগের একজন নাট্যকার। মানে বুঝলা, কল্লোল পত্রিকার সাথে তিনি যুক্তও ছিলেন। মানে বুঝতে পারছো তো, একদম নতুন আঙ্গিক তার লেখার মধ্যে। ঠিক আছে, তিনি কল্লোল যুগের ও কল্লোল গোষ্ঠীর লেখক। নেক্সট হচ্ছে কি, তিনি প্রতিটি বিষয়কে, নাটকের প্রতিটি বিষয়কে নতুন করে একটা রীতিতে রূপান্তরিত করতে চেয়েছিলেন। একদম নব আঙ্গিকে তিনি নাটককে সাজিয়েছিলেন। কোনো আগের কোনো মানে রুলসকে তিনি গ্রহণ করেননি, তিনি নিজের মতো করে সাজিয়েছেন। তাই বলছেন নব আঙ্গিক, নব আঙ্গিকে তিনি সাজিয়েছিলেন বাংলা নাটককে, আঙ্গিকে সাজান বাংলা নাটককে। এবং তার প্রতিটি নাটকের মধ্যে কোথাও যেন একটা বীর রসের প্রভাব ছিল। বীর রস জিনিসটা বোঝার চেষ্টা করি। প্রত্যেক নাটকের মধ্যেই নায়কের মধ্যে একটা বীরত্ব ব্যাপারটা থাকবে, যোদ্ধা ব্যাপারটা থাকবে, এটাকে বলছে বীর রস। কেমন, যে কোনো মুভিতে দেখবা অধিকাংশ ক্ষেত্রে আজকের দিনে মানে একটু ফাইট না হলে মানায় না। ঠিক আছে, মানে খুঁজে খুঁজে নায়িকাদেরকে বিপদে পড়তে হবে এবং খুঁজে খুঁজে নায়ক সেই জায়গাটিতে ঠিক সময় পৌঁছে গিয়ে মারামারি লাগাবে এবং জিতেও যাবে অধিকাংশ ক্ষেত্রে। মানে হ্যাঁ উড়ি উড়ি মারবে, ঠিক কথা। এবং হাজার আঘাত সহ্য করেও কিন্তু নায়ককে জয়ী হতেই হবে। হয় মারামারির ফিল্ডে জয়লাভ করবে, আর না তো হাসপাতালে গিয়েও শেষমেশ উনি বেঁচে যাবেন। এবং অদ্ভুতভাবে আমরা বুঝবো যে ইনি বীরত্বর মানে সর্বশ্রেষ্ঠ একজন বীর যোদ্ধা, এটা আমরা বিশ্বাস করে নিলাম। ঠিক আছে, এটাকে বলছে বীর রস। তো চরিত্রের যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে বলছে বীর রসের ক্ষমতা। তো তিনি তার নাটকে বীর রসের প্রভাব লক্ষ্য করা যায়। বীর রসের প্রভাব। কাঞ্জিলালকে নিয়েও কেউ লিখবে কখনো নাটক, সেখানে তাকে বীর এবং যোদ্ধা একটা উটগুলো দিয়ে দেওয়া হবে অথবা গাধাগুলো দিয়ে দেওয়া হবে, যা তুমি ছুটে বেড়াও এবার। ঠিক আছে, নায়িকাকে খুঁজে বেড়াও, যে নায়িকা বিপদে পড়েছে তাকে রক্ষা করতে হবে। কিছু পারবা না, গাধা নিয়ে গিয়ে সেখানে নেমে যাবা, মাঠটার খেয়ে চলে আসবে। হ্যাঁ, হতেই পারে। তো তিনিও কি করেছিলেন, তার নাটকগুলিতে আধুনিক জীবনবোধের পরিচয় পাওয়া যায়। আধুনিক জীবনবোধ কীরকম বিষয়টা, যত দিন যাচ্ছে আমরা কিন্তু আধুনিক হওয়ার ক্ষেত্রে একটু একটু করে এগিয়ে যাচ্ছি এবং প্রধানত আমরা সবচেয়ে বেশি বিপদে পড়ছি আধুনিক স্টাইলের কারণে। ফলে এক বোধ আর দুই বিপন্নতা, দুটোই এই আধুনিকতার কারণে বাড়ছে। এক্সাম্পল, আমরা সুখ আর সমৃদ্ধির জন্য নিয়েছি যানবাহন, তো নিজেদের জীবনের ভরসা কমে গেছে, নিজেদের জীবনের বিপন্নতা অনুভব করতে পারি আমরা। ঠিক আছে, এমন নয় যে তুমি অসাধারণভাবে খুব শান্তিতে গাড়িটা চালাচ্ছ, কোনো সমস্যা নেই। এমন নয় যে তোমার পিছন থেকে একটা গাড়ি এসে তোমাকে অকারণ ধাক্কা না দিতে পারে, দিতেই পারে। ফলে তোমার জীবনের প্রতি যে বিপন্নতাবোধ সেটা বেশি জেগে গেছে। তবে আধুনিক, ফলে আধুনিক জীবনবোধ বিভিন্ন বিষয়ের সাথে তিনি তুলনা করেছেন তার নাটকগুলিতে। ঠিক আছে, এইবার আমরা তার নাটকগুলোকে ডিভাইডেড করবো। এখানে 4টা ডিভাইডেড ছিল না, সামাজিক, পৌরাণিক, ঐতিহাসিক। এখানেও দেখো কি কি হচ্ছে, সামাজিক, পৌরাণিক, ঐতিহাসিক, ঐতিহাসিক, আর এটা হবে একাঙ্ক। একাঙ্ক, যেমন তোমাদের যে একটা নাটক আছে আগুন, সেটা কিন্তু একাঙ্ক নাটক না। একাঙ্ক নাটক কি, ওটা দৃশ্য অনেকগুলো আছে, একটাই অঙ্কে তো লেখা আছে বোধহয়। হ্যাঁ, ওটাও একাঙ্ক নাটক, একটাই অঙ্কে, দৃশ্য আলাদা অনেকগুলো থাকবে, অঙ্ক একটাই থাকবে, মানে টপিক একটাই থাকবে। ঠিক আছে, সামাজিক, পৌরাণিক, ঐতিহাসিক, একাঙ্ক নাটক। তো এইবার মন্মথ রায়ের এই নাটকগুলোর কি কি নাটক লিখেছেন প্রত্যেকটা ডিভাইডেডে, সেগুলো মনে রাখতে হবে। দেখো, সামাজিক নাটকে তিনি লিখছেন জীবনটাই নাটক, তার নাটকের নাম জীবনটাই নাটক। আরেকটা নাম দিচ্ছে, আরেকটা নাটক মমতাময়ী হাসপাতাল। মানে হাসপাতাল হচ্ছে মমতার প্রধান, মানে মমতা, মায়া মমতার কথা বলছে, সবসময় ভুলভাল। ঠিক আছে, জীবনটাই নাটক, জীবনটাই নাটক। হ্যাঁ, তো ঠিকই আছে, হাসপাতাল যেখানে থাকছে তো জীবন তো নাটক একটা, তাই না? জীবনটাই নাটক। আরেকটা হচ্ছে মমতাময়ী হাসপাতাল। হ্যাঁ, মমতাময়ী হাসপাতাল। তোমরা জানো যে এখানেও তোমাকে কমন কি কি কথা লিখতে হবে,
বুঝা যাচ্ছে? এই যে সমাজ বাস্তবতার কথা হলো। পৌরাণিক নাটকের ক্ষেত্রে কি বলবো আমরা, কি কি কয়েকটা নাম? চাঁদ সদাগর, নাম তো শুনেই হবা কখনো। কার? কে সেটা? বেহুলা লক্ষিন্দরের কে? শিওর তো? বাবা শ্বশুর একসাথে হয়ে গেল, বেহুলা লক্ষিন্দর একসাথে লিখে দিলা। বেহুলা, সরি, হ্যাঁ, বেহুলা আর লক্ষিন্দর, তুমি বললে বাবা আর শ্বশুর, মানে বেহুলার হচ্ছে বাবা আর চাঁদ সদাগর হচ্ছে লক্ষিন্দরের শ্বশুর। তো তুমি তো যথাক্রমে সেভাবে সাজালে, ঠিক করে সাজাও, ঠিক আছে? তা দেখো নামগুলো, পৌরাণিকের ক্ষেত্রে নাম ভুললে চলবে না। চাঁদ সদাগর, চাঁদ সদাগর। আরেকটা তিনি লিখেছেন দেবাসুর, দেব যোগ অসুর, একেই বলা হচ্ছে দেবাসুর। তা তোমাদের মধ্যে কে কে দেবতা আছো আর কে কে অসুর আছো, নিজেদের সুরগুলো দেখাও। এবার ঐতিহাসিক, ঐতিহাসিক লিখবো। আর একজন অন্যতম মানে আমাদের যে রাজাগুলো ছিল তাদের কথা লিখবো না, তা কি হয়? মীর কাসিম, মনে পড়ছে? ওটা আবার কি বেয়াদব কথাকার। পলাশির যুদ্ধ, সিরাজদৌল্লা মারা গেল, মির্জাফর বসলো, মির্জাফর দিতে পারলো না টাকা, সরিয়ে দিল তার জামাই মীর কাসিম, যার সাথে বক্সারের যুদ্ধ হলো। হয়ে গেছে তোমাদের শেষ। মীর কাসিম, তিনি লিখলেন মীর কাসিম, ঠিক আছে? আরেকটা লিখলেন তিনি সাঁওতাল বিদ্রোহ, অসাধারণ অসাধারণ। সাঁওতাল বিদ্রোহ পড়েছ? তার লেখা সাঁওতাল বিদ্রোহ নাটকটা তো পড়নি না কোনোদিন? না থাক, সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল জ্ঞানী বলছি, ওটা পড়ে নিলে আমরা জ্ঞানী হয়ে যাব। এটি পড়লে তুমি জ্ঞানী হয়ে যাবে। চলো বেটার, তাহলে তুমি হও তুমি তোমার মতো করে জ্ঞানী। আমি একাঙ্ক নাটকে যাই, ঠিক আছে? একাঙ্ক নাটক একটি অঙ্কে লেখা নাটক, এমন নয় যে তুমি ম্যাথামেটিক্স শুরু করে দেবে। এখন অঙ্ক হচ্ছে সাবজেক্ট, একটা নাটকের বিষয়, ঠিক আছে? এর মধ্যে কয়েকটা নাটক দুটো বলি। একটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, না 14ই ফেব্রুয়ারি নয়, 21শে ফেব্রুয়ারি। মনে পড়ছে নিশ্চয়ই মাতৃভাষা দিবস। স্কুলগুলোতে ছুটি হয় বোধ হয়, না অনুষ্ঠান হয়, মিছিল হয়। ওই মিছিলে কোনো লাভ নাই। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বা সেই কারণে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা গোটা পৃথিবীর মানুষ ওই দিনটিতে নিজের মাতৃভাষাকে সম্মান দিই, আর সারা বছর নিজের মাতৃভাষাকে অপমান করতে এক্সপার্টের মতো কাজ করি। সবচেয়ে সেরা মান হচ্ছে কি, নিজের মাতৃভাষায় কথা বলতে না পারার অভিনয়। সেটা আমরা এত খুশি, এত আনন্দের সাথে করতে পারি। এক্সাম্পল, তুমি হিন্দিতে কথা বলার সময়, ইংরেজিতে কারোর সাথে কথা বলার সময় যতটা ভেবে বলো, যতটা আদর করে বলো, কখনো কখনো দেখবে তোমার মনে হবে যে নিজের ভাষায়, নিজের আঞ্চলিক ভাষায় কথা বলতে তুমি লজ্জা পাচ্ছ। নিজের মাতৃভাষাকে তুমি সম্মান তো দিলাই না, সারাটা বছর অপমান করলে, একদিন তুমি আবার সম্মান দিচ্ছ, ভুল। আবার সম্মান দিতে গিয়ে প্রত্যেকে একটা নির্দিষ্ট ভাষাতে স্লোগান দিচ্ছ, নিজের মাতৃভাষা না, কিন্তু সেখানেও নিজের মাতৃভাষাকে সম্মান দেওয়া হচ্ছে না। আঞ্চলিক ভাষাগুলোতে আমরা কথা বলতে পারি না, টিউশনে, বন্ধু বান্ধবের কাছে, অফিসে, আদালতে, স্কুলে। আঞ্চলিক ভাষায়, খোট্টা ভাষায়, শেষাবাদিয়া ভাষায় কথা বলতে পারি না, সাঁওতালি ভাষায় কথা বলতে পারি না। বলতে গেলে আমাদেরকে ফ্রেশ বাংলায় বলতে হয়। আবার একটু তুমি অন্য রাজ্যগুলোতে যাও, বাংলায় কথা বললে তোমাকে লোক অবাক করে তাকাবে, কি বলছে রে বাবা, হিন্দিতে বলতে হবে। আর হিন্দিতে বললে বুঝতে পারছো কাদের সমতুল্য আমরা হয়ে যাব, কার সমতুল্য হয়ে যাব, হিন্দিতে এক্সপার্ট বাঙালি। তো একাঙ্ক নাটকের ক্ষেত্রে আমরা বলি 21শে ফেব্রুয়ারি। কি লিখতে হবে? নাটকটার নাম 21শে ফেব্রুয়ারি। আরও আছে রাজপুরী, 21শে ফেব্রুয়ারি রাজপুরী। এই পুরী খাবার পুরী না বাবা, রাজপুরী, রাজপ্রাসাদ। দেখো, আরে মানে অদ্ভুত। এই যে দেখো, জীবনটাই নাটক, মমতাময়ী হাসপাতাল, সামাজিকের ক্ষেত্রে, পৌরাণিকের ক্ষেত্রে চাঁদ শতকর দেবাসুর, ঐতিহাসিকের ক্ষেত্রে মীর কাসিম সাঁওতাল বিদ্রোহ, একাঙ্ক নাটকের ক্ষেত্রে 21শে ফেব্রুয়ারি রাজপুরী হলো। এই ক্ষেত্রে আরেকটা বিষয় আসবে কি, নাট্য বৈশিষ্ট্য। নাট্য বৈশিষ্ট্য ক্লিয়ার? কোনো সমস্যা? ক নাম্বার। এইগুলো যে পয়েন্টগুলো আছে পাশাপাশি এইভাবে রেখে দেবা না, এটা প্রত্যেকটা নিয়ে বাক্য হবে, উপর নিচে
সিরিজ করে লিখবা, একদম কিপটামি করবা না, ঠিক আছে? প্রথম বিষয় হচ্ছে তার নাট্য বৈশিষ্ট্যের মধ্যে যেটা দিতে হবে যে তিনি চরিত্র সৃষ্টিতে অভিনবত্ব দেখিয়েছেন, অভিনবত্বের প্রমাণ রেখেছেন চরিত্র সৃষ্টিতে। মানে এত চমৎকার তিনি চরিত্রগুলোকে বানাতে পারতেন, এত সুন্দর করে লিখতেন যে চরিত্রগুলো কোথাও যেন রক্ত মাংসের মানুষে পরিণত হয়ে যেত। পড়তে পড়তে তোমার চোখে জল চলে আসছে, মনে হচ্ছে তোমার সামনে ঘটছে বিষয়টা। এত দক্ষতার সাথে তিনি চরিত্রগুলো ফুটিয়ে তুলতেন। তাই বলা হয় চরিত্র সৃষ্টিতে অভিনবত্ব। চরিত্র সৃষ্টিতে, সব নোট করে নাও, সৃষ্টিতে অভিনবত্ব। খ নাম্বার, আর কি করা যাবে? তার হাত ধরেই বাংলায় একাঙ্ক নাটক সফল হয়েছে। মানে তিনি প্রথম যিনি একাঙ্ক নাটককে এক্সপার্ট জায়গায় পৌঁছে দিয়েছেন। মানে পরবর্তীকালে যারা লিখতে চাইছেন তারা মনমত রায়ের একাঙ্ক নাটকগুলো পড়বেন, বুঝবেন, আর তারপরেই কিন্তু লিখতে পারছেন। তো তিনি তার হাত ধরেই বাংলায় একাঙ্ক নাটক সফল হয়েছে, ঠিক আছে? একাঙ্ক নাটক সফল। গ নাম্বার, আরেকটা পয়েন্ট দিই, রূপক ধর্মিতা। রূপক ধর্মিতা বিষয়টা তোমরা কিন্তু আগেও শুনেছ শব্দটা। রূপক জিনিস, রূপক মানে হচ্ছে রূপ, একটা রূপের পেছনে আরেকটা রূপ আছে। কখনো যদি তোমাকে বলা হয়, আমি তোমার রামায়ণের আরেকটা পার্ট শোনাই, ঠিক আছে? ওটা বুঝতে গেলে তুমি দেখলে যেই গল্পের কথা বলবো কেমনভাবে বসলো, মানে তাজা হয়ে গেল, একদম জ্ঞান ফিরে গেল, এইরকম পাগল ছেলে। তো যখন রামচন্দ্র ওই পাথর শিলাগুলো ভাসিয়ে টাসিয়ে সেই শিলার উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে, তো রাবণ কি করছে, তার প্রাসাদের একদম উপর থেকে দেখছে ওই দৃশ্যটা। আর সমুদ্র দেবতা আছে না, লঙ্কার চারদিকে সমুদ্র, সমুদ্রের উপরে ভাসমান সেই ব্রিজ তৈরি করেছিল, হ্যাঁ, সেতু, পাহাড়ের বা পাথরের সেতু তৈরি করেছিল। তো রাবণ বলছে, হে সমুদ্র দেবতা, এতদিন আমি মনে করতাম যে আমার এই সাম্রাজ্য তোমার কারণে সুরক্ষিত, তোমাকে পার করা কারোর সামর্থ্য নয়। আমি এতদিন শুনে এসেছি জলে কখনো ভারী জিনিস ভাসে না, শিলা তো কখনোই ভাসতে পারে না। কিন্তু আশ্চর্য, দেখো কি সুন্দর তুমি গলায় একটা মালা পরেছো, যেন পাথরের মালা পরে রেখেছো তুমি, হে সমুদ্র দেবতা। কি সুন্দর তোমাকে লাগছে আজ, বাহ, দারুণ দারুণ। এখানে কথা হলো, তিনি কি আনন্দে বলছেন দারুণ লাগছে তোমাকে মালাটা, নাকি বেদনার সাথে ব্যঙ্গ বিদ্রুপ করছেন, সেটা বুঝে নেওয়া। কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে প্রচেত, বাহ, কি সুন্দর মালা আজকে তুমি পরেছ গলায়, হে সমুদ্র। তো এই যে ও সমুদ্রকে বলল কথাটা, আমরা যারা অনুভবশীল মানুষ তারা বুঝতে পারি যে এর মধ্যে কোথাও সম্মান নাই। এক, করুণ বেদনা আছে, আর দুই, যে সমুদ্র দেবতার উপর তার বিশ্বাস ছিল, সে বিশ্বাসঘাতকতা করেছে, অসম্ভব কাজকে সম্ভব করে দিয়েছে, আর সে মালা পরে রেখেছে আজকে গলায়। এটা তাকে অপমান করা হলো, আসলে তাকে ব্যঙ্গ করা হলো, আঘাত করে বলা হলো। একটা কথা বলা হচ্ছে, তার ভেতরে আরেকটা কথা বসে থাকছে। এই যে রূপ, একটা রূপের ভেতরে আরেকটা রূপ, এটাকে বলেছে রূপক ধর্মিতা। তুমি রবীন্দ্রনাথের নাটকগুলোকে তো পড়বা, প্রত্যেকটা নাটক রূপক ধর্মিতা, অধিকাংশ ক্ষেত্রে রূপক ধর্মিতা। একরকমভাবে তুমি বর্ণনা করে চলে এলে, তোমার ইচ্ছা হলে কখনো একটা নাটক সম্পর্কে, গত সিলেবাসে গুরু নাটক ছিল ক্লাস 11-এ, রবীন্দ্রনাথের লেখা, বাট ওটা নাই, ওটা দারুণ ছিল, সেরা মানের, ঠিক আছে? আগুন থেকেও তোমাদের ভালো লাগতো বললে আমার মনে হয়। তো সেটা তো আর পাবে না তোমরা। ডাকঘর বলে একটি নাটক আছে, অনেকগুলো নাটক আছে, তার মধ্যে ডাকঘর নাটকের আলোচনা আমি করে রেখেছি। তোমরা কখনো সার্চ করে দেখতে পারো, ডাকঘর লিখে বাংলা অডিয়েন্স লিখবে, ডাকঘর নাটকের আলোচনা ইউটিউবে লিখবে বাংলা অডিয়েন্স। তো ডাকঘর নাটকের একটা আলোচনা আছে, সেটাকে পড়লে তুমি বা শুনলে তুমি বুঝতে পারবা, তোমার আকর্ষণ বেরিয়ে যাবে ডাকঘর নাটকটা পড়ার ক্ষেত্রে। প্রত্যেকটা নামকরণ, প্রত্যেকটা কথার ভেতরে অন্য একটা ইঙ্গিত তুমি পাবা, ইশারা পাবা। এত চমৎকার শব্দগুলো মানে তিনি লিখেছেন
যে শব্দগুলো বাক্যগুলোর ভেতরে অন্য একটা ইশারা তুমি পাবা, ওইটাকে বলছে রূপক ধর্মিতা। তো রবীন্দ্রনাথের মতোই মন্মথ রায়ের নাটকগুলিতেও দেখা যায় অধিকাংশ নাটকে হচ্ছে রূপক ধর্মিতা, রূপক ধর্মিতার পরিচয় তার নাটকে রয়েছে। মানে দুই রকমের অর্থ যেন থাকে, দুই রকমের কথা যেন থাকে, রূপক ধর্মিতা। হয়েছে। আরেকটা জিনিস দেওয়া হয় তার নাটকের প্রধান বিষয়, আধুনিক জীবন রহস্য বা সমস্যা। আধুনিক জীবন সমস্যার কথাও তিনি লিখেন। ব্যাস, এই হচ্ছে টপিক, তোমরা নোট করে নাও সবাই। চরিত্র সৃষ্টিতে অভিনবত্ব দেখিয়েছেন, একাঙ্ক নাটকগুলো তার হাত ধরে বাংলায় একাঙ্ক নাটক সফলতার শীর্ষে পৌঁছে গেছে। তার নাটকের প্রধান বৈশিষ্ট্যটাই হচ্ছে রূপক ধর্মিতা, আর তার নাটকে মূলত আধুনিক জীবন সমস্যাগুলি খুব সুন্দর করে তিনি বর্ণনা করতে পেরেছেন। ব্যাস, এই তো। কারো কোথাও সমস্যা হলে আবারও জানাতে পারবে, তোমরা সমাধান করে দেবো। কেমন?